আবার অনেক দল আছে তাদের নাকি ব্যাংকও আছে। তো বিএনপিতে কোনো ব্যাংক নাই, বিএনপির কোনো ব্যাংক আছে? বাংলাদেশের এটা জনমুখে প্রচারিত, এটা সবার জানা আছে তাদের নাকি ব্যাংক আছে। তো তাদের যদি ব্যাংক থাকে তাহলে তাদের দলের সদস্যদের ঋণ খেলাপি হওয়ার তো সুযোগ নাই। আসলে জামাত ইসলামীর এরকম কোনো ব্যাংক নাই। এক, দুই, ইসলামী ব্যাংক জামাতের আজকে আমরা যারা এমপি আছি এর ভিতরে কেউ জামাত ইসলামী ব্যাংকের কোনো ডিরেক্টর নাই। যেই দলের ব্যাংক আছে তারা তো তাদের পছন্দের ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছেন, তাদের পছন্দের ম্যানেজিং ডাইরেক্টর বানিয়েছেন, তাদের পছন্দের লোক নিয়োগ করেছেন, আবার তাদের অপছন্দের লোককে চাকরিচ্যুত করেছেন। এই কাজটি তো মাননীয় স্পিকার বিএনপি করতে পারবে না, সেই সুযোগও বিএনপির নাই। আমাদের মাননীয় অর্থমন্ত্রী বলছেন যে কোনো দলের ব্যাংকও আছে। আসলে জামাত ইসলামীর এরকম কোনো ব্যাংক নাই। এক, দুই, ইসলামী ব্যাংক জামাতের আজকে আমরা যারা এমপি আছি এর ভিতরে কেউ জামাত ইসলামী ব্যাংকের কোনো ডিরেক্টর নাই। তিন, ইসলামী ব্যাংকের আমাদের যারা এখানে আছে তাদের কোনো ঋণ অ্যাডজাস্টমেন্টও করে কন্ডিট হয় নাই, এবং এখানে আমরা সেরকম ঋণ শিডিউল আমরা করি নাই। সেগুলো এসব তথ্যগুলো আমার মনে হয় মাননীয় অর্থমন্ত্রী একজন অত্যন্ত বিজ্ঞ সম্মানীয় মানুষ, উনি হয়তো শুনে বলেছেন। তা আমি আশা করব উনি যদি অর্থমন্ত্রী উনি এখন রেকর্ডটা নিয়ে আগামী সংসদে যদি বলেন তাহলে আমি খুশি হব। এবং ইসলামী ব্যাংক কতিপয় সৎ উদ্যোগী মানুষের ফসল ছিল, এবং অল্প সময় ইসলামী ব্যাংক সারা এশিয়ার বেসরকারি খাতের 1 নম্বর ব্যাংক হয়েছে কয়েকবার। সুতরাং কোনো ভালো মানুষেরা যদি কোনো ব্যাংক তৈরি করে সারা আমাদের অর্থনীতিতে একটা ফ্লো দিতে পারেন, লাভবান করতে পারেন, এবং ইসলামী ব্যাংকের সফলতাটা এমন পর্যায়ে ছিল যেগুলো সুদী ব্যাংক এখনও আছে। অধিকাংশ ব্যাংকে একটা বক্স ইসলামী ব্যাংকিং সিস্টেমের কাউন্টার তৈরি করেছে। সো দ্যাট ইজ দ্য হিস্ট্রি অফ সাকসেস। এটা আমাদের কোনো আপত্তি না যদি আপনি এটা বলেন যে ইসলামী ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা আছে, এটা আমরাও করতে পারি, কারণ ইট গিভস এ ভেরি পজিটিভ রেজাল্ট ইন ব্যাংকিং সেক্টর। এখন এটার কারণটা কি? কারণ হচ্ছে জামাত গুড ম্যানেজমেন্ট, সততা, এফিসিয়েন্সি, রাষ্ট্র পরিচালনায় হোক বা কোনো প্রতিষ্ঠান পরিচালনায় হোক, এটাতে বিশ্বাস করে। আর তিনটার জন্য যদি একসাথ হয়, এফিসিয়েন্সি থাকে, সততা থাকে এবং পরিশ্রম করে, তাহলে যে কোনো প্রতিষ্ঠানে গ্রো করবে, এটা আমরা চাই। আজকে সরকারি দল এই তিনটি বিষয়কে এনশিওর করে যদি বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন, আমরা অবশ্যই ওয়েলকাম করবে, মানুষ ওয়েলকাম করবে, এবং এটা সকলের জন্য কল্যাণ করা। সুতরাং আমরা ওই দিকে অগ্রসর হই। রাজাকার আলবদরের কথা বলছেন, দিস আর ভেরি ডেড ইস্যু। কেন বলছি? আজকে আমরা এখানে বসে আছি, আমরা তোকে রাজাকার ছিলাম না, আমরা তোকে আলবদর ছিলাম না। উই আর দি লিডারশিপ ইন জামাত ইসলাম। যদি আপনি সেভাবে মুক্তিযুদ্ধের কথা বলেন, আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা। আমার বাড়ি বর্ডারে, বাড়িটা একটু বড় ছিল। যারা মাইগ্রেট করতে ইন্ডিয়াতে, তারা প্রথমে এসে আমাদের উঠানে ইত্যাদি আশ্রয় নিত, আমাদেরকে কিছু নাস্তা খাওয়াতাম, আর সেনাবাহিনী টহল দিচ্ছে কিনা এটা পাহারা দিতাম। যখন সেনাবাহিনীরা টহল থেকে একটু দূরে থাকতো, আমরা ওদেরকে গাইড করতাম যে তারা যেন ইন্ডিয়া পার হয়ে যেতে পারে। তো সুতরাং ওইভাবে কেউ ওই দাবি করার কোনো কারণ নেই। আর কোন দলে নাই? শেখ সাহেবের আওয়ামী লীগ যেটা ছিল, যারা সোল দাবি করে, তারা মাওলানা নুরুল ইসলাম সাহেবকে মন্ত্রী করেছে না? তো মাওলানা নুরুল ইসলামের জীবনীতে আমরা জানি শেখ সাহেবেই এটাকে রিকনসাইল করে দিয়েছিলেন, যাদের শাস্তি দেওয়ার দিয়েছিলেন, যাদেরকে মুক্তি করার করে দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে এটাকে আরও বেশি কনসিল করেছেন, কারণ ওনার যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভাতে শাহজিউর রহমান সাহেব ছিল। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনার সময় শেষ, আপনি 2 মিনিটে কনক্লুড করে দেন, কারণ আজকে সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন, আজান আছে। 2 মিনিটে শেষ করেন দয়া করে। 2 মিনিটে শেষ করছি। তো সুতরাং কথা তো অনেক বলতে হচ্ছে ওনাদের বক্তব্যের জবাব দেওয়ার জন্য। তবে আমি শেষ করব।
কথা আরো বলা যাবে যদি প্রয়োজন হয়। আপনি দুটা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। 91 সালে জামাত ইসলামিক সহযোগিতায় বিএনপির সরকার গঠন করেছিল। আমাদেরকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু আমরা সেটা গ্রহণ করিনি। অধ্যাপক গোলাম আজম সাহেব, ম্যাডাম, দুইজনের সাথে প্রফেসর গাউসের বাসভবনে মিটিংয়ে সেদিন করছিলাম, এবং সেখান থেকেই লিখিতভাবে বঙ্গভবনে গিয়ে আমাদের নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থনের কথা ছিল। কিছুদিনের ভিতরেই সমস্যা দেখা গেল ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে। বিএল কলেজে আমাদের 2 জন ছেলেকে হত্যা করা হলো এবং উত্তেজনা তৈরি হলো। আমি মোশাররফ ভাইয়ের বাসায় গিয়েছিলাম, ওনার মনে না থাকতে পারে। ওনাকে আমি বলেছি, স্যার সারা বাংলাদেশ তো আপনাদের দখলে, আপনারা ক্ষমতা, 2-1টা ক্যাম্পাস যদি বৈধভাবে অন্যরা থাকে, সেখানে জোর করে পিড়াপিড়ি করে ওটাকে দখল করার কি এতই জরুরি আপনাদের জন্য? কিন্তু দেখা গেলো যে সেটা অ্যাড্রেস করা হয় নাই। এ করতে করতে পরে 2 দলের ভিতরেই সম্পর্কের হানি ঘটলো। 96 আমরা আলাদা ইলেকশন করলাম এবং পরিণতি আমরা সকলে যাই। এবার কিছুটা লক্ষণ দেখা যাচ্ছে, এবং এইরকম ঘটনা যদি ঘটতে থাকে তাহলে এটা কোন দিকে পরিণতি নিয়ে যাবে সেটা আমরা আশঙ্কা করি। আমরা চাই এই সংসদ, এই সরকার, আমরা সকলে মিলে একটা সুস্থভাবে, সুস্থ ধারায় কন্টিনিউ করতে থাকি। 2-1টা ইউনিভার্সিটিতে যে গণ্ডগোল হচ্ছে সে ব্যাপারে আমরা অ্যাটেনশন দেবো, আপনারাও মেহরবানি করে অ্যাটেনশন দেন। সাধারণ একাডেমিক এনভায়রনমেন্ট থাকা উচিত, এবং যারাই ডিস্টার্ব করবে। ধন্যবাদ মাননীয় উপনেতা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, 1985 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র হিসাবে আমি 90-এর আন্দোলনে যোগদান করেছিলাম। আমাদের নেত্রী তখন ফ্যাসিস্ট এরশাদ বিরোধী আন্দোলনের এক আপসের নেতৃত্বে পরিণত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ যখন তার দিকে তাকিয়েছিল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে কাতারে কাতারে মানুষ যখন এরশাদ বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়ছিল, সেই মুহূর্তে সৈনিক ছিলাম আমি। মাননীয় স্পিকার, আমার হল থেকে আমরা মিছিল সহকারে ওই গুলিস্তান চত্বরে যেতাম, আর তাকিয়ে তাকিয়ে দেখতাম কিভাবে নেত্রীর প্রতি টিয়ার সেল নিক্ষেপ হচ্ছে, গুলিবর্ষণ হচ্ছে, আর আমার নেত্রী এক হাতে রুমাল নিয়ে পানি নিয়ে ভিজিয়ে চোখ মুছছে, আর একদিকে দুর্বার কণ্ঠে বক্তব্য দিচ্ছেন, ফ্যাসিস্ট এরশাদ নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেখান থেকে আমার যাত্রা শুরু মাননীয় স্পিকার। আজ সেখান থেকে হাঁটি হাঁটি পা করে 90-এর গণ অভ্যুত্থান আমরা শরিক হয়েছি, এবং 90-এর গণ অভ্যুত্থানের একজন সৈনিক হিসেবে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি। আমার সামনে এই হাউজে 90-এর গণ অভ্যুত্থানে অনেক নেতা কর্মী আছেন। আমার নেতা আমানুল্লাহ আমান, আমার নেতা খালিল কবির খোকন, ফজলুল হক মিলন, আমার নেতা কামরুজ্জামান রতন, আমাদের সহকর্মী আজিজুল বারী হেলাল, মোশাররফ হোসেন। সেদিনকে আমরা একসাথে রাজপথে যুদ্ধ করেছিলাম। আমরা ম্যাডামকে নিয়ে এসেছিলাম এই হাউজেই, আমাদের নেত্রী ওখানে বসেছিল। আমরা অনেকেই হয়তো বা ঢুকতে পেরিনি, আমরা বসেছিলাম ওই দর্শক সারিতে। আমান ভাই বসেছিল, আমাদের অনেক নেতারা বসেছিল। সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম, আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, একদিন আমরা এই সংসদে বসে আমাদের নেত্রীর সামনে আমরা আমাদের দেশের কথা, গণতন্ত্রের কথা বলতে পারবো। আল্লাহ দোয়া কবুল করেছেন, এখানে তার রহমতে আসতে পেরেছি ঠিকই, কিন্তু নেত্রীকে আমরা পাইনি। তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে বহুদূরে, যেখান থেকে আর ফিরে আসা যায় না। তবে এমন একজনকে রেখে দিয়েছেন, এমন একজনকে তিনি বানিয়ে দিয়েছেন, এমন একজনকে তার যোগ্য উত্তরসূরি রেখে গিয়েছেন, তিনি আজকে রেখেছেন। যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন সেদিন থেকেই দিন নাই রাত নাই অক্লান্ত পরিশ্রমকে ছুটে বেড়াচ্ছে বাংলাদেশে এক প্রান্ত থেকে অপর প্রান্তে। বাংলাদেশের মানুষ বলতে শুরু করেছে, এই জন্য আর এক জিয়া আমরা পেয়েছি, আর এক জিয়ার মাধ্যমেই আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ গঠন করব। সত্যিকারে আমরা আর এক জিয়াকে পেয়েছি। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি আমাকে সেই রাজপথের সৈনিক থেকে তুলে এনে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছেন, এবং
নমিশন দিয়ে আজকে এই সংসদে বসার সুযোগ করে দিয়েছেন। আমি আরো ভাগ্যবান যে আমার নেত্রী যেই কয়জন ছাত্র নেতাকে ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব দিয়েছিল তাদের সবাই আজ এই সংসদে হাজির হয়েছে, আমিও তাদের মধ্যে একজন অবশ্য মারা গিয়েছেন। আমাদের মাঝে আমানুল্লাহ আমান এমপি সাহেব আছেন, আমাদের শ্রদ্ধেয় নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আছেন, আমাদের ফজলুল হক মিলন মাননীয় এমপি সাহেব আছেন, শহীদুদ্দিন চৌধুরী আছেন, ছাত্র বিষয়ক সম্পাদক সাউদ্দিন টুকু আছেন এবং আমি সর্বশেষ ছাত্র বিষয়ক সম্পাদক। এদিক দিকে আলহামদুলিল্লাহ আমার দল এবং দলের নেতা কর্মীর কাছে সবার কাছে আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমার খুলনা 3 আসনের সকল নেতাকর্মী যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি। কেন ভোট দেননি সেটা তারাই বলতে পারবেন, কিন্তু আমি সবার কাছেই দাবি জানিয়েছিলাম ভোট দিলেও আমি থাকবো আপনাদের সাথে, ভোট না দিলেও আপনাদের সাথে থাকবো। এই জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং খুলনা শহরের খুলনা জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সকল সমর্থকদেরকে আমি আমার ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা দিবসের মহান স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 90 গণঅভ্যুত্থানের সকল শহীদদের আজ স্মরণ করছি 24 গণঅভ্যুত্থানের আমার সেই সকল ছোট ভাই ব্রাদাররা যাদেরকে সাথে নিয়ে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। এখানে অনেকে আছেন, আমাদের সহযোদ্ধা মাননীয় সংসদ ডাক্তার আছেন, হাসনাত নেই, আমাদের অনেকে নেই যাদেরকে নিয়ে আমি গত 24 আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তারপরও আমাদের বিরোধী দলের অনেকে এবং যুদ্ধে অংশগ্রহণ করেছিল সকল যোদ্ধাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা আহত হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করে এখনো ভালোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছেন তাদের সুস্থতা কামনা করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো তাদেরকে যেন আশু পুনর্বাসনের ব্যবস্থা করেন। ধন্যবাদ জানাচ্ছি আমার জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীকে যাদেরকে সাথে নিয়ে আমি 24 গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। ছাত্র দলের সভাপতি রাকিব নাসির সহ শিবন সহ অগণিত নেতা কর্মীদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আজকে যখন এই সংসদে এসে আমরা একত্রিত হয়ে জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশ গড়ার জন্য সকলের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি আবার নতুন করে এটি ষড়যন্ত্রের আভাস দেখা যাচ্ছে। আমাদের সংসদ, আমাদের সরকার 2 মাস 8 দিন মাত্র অতিবাহিত করেছে। এর মধ্যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার একের পর এক জনবান্ধব কার্যক্রম হাতে নিয়েছেন। কখনো ফ্যামিলি কার্ড, কখনো কৃষক কার্ড, কখনো ইমাম মসজিদদের জন্য ভাতা, কখনো খেলোয়াড়দের জন্য ভাতা, কখনো হিন্দু পুরোহিতদের জন্য ভাতা, একটা পর একটা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সমাজমূলক কর্ম। মাননীয় সদস্য, আপনি হুইপ হিসাবে নিজের সময় বাড়িয়ে নিতে পারেন। আপনি কি আরো বলতে চান? আরো 2 মিনিটে শেষ করতে পারবেন? আবার সবাই ভাববে কি নিজে নিজে নিয়ে নিছি। 2 মিনিটই দেন। 2 মিনিটে শেষ করুন। থ্যাংক ইউ। শুধু একটি কথাই বলবো, ক্যাম্পাসগুলোতে আবার অশনি সংকেত। মাননীয় স্পিকার, এইভাবে যদি গুপ্তভাবে মব ক্রিয়েট করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টি করা পায়তারা শুরু হয়, মাননীয় স্পিকার, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এইটা কখনোই সুখকর হবে না, ভালো কিছু বয়ে আনবে না। আমাদের ছাত্রছাত্রীরা অনেক সময় নষ্ট করে ফেলেছেন, তা আর চায় না ক্যাম্পাস অশান্ত হোক, তা চায় ক্যাম্পাস শান্ত থাকুক। আর কোনো গুপ্ত রাজনীতি তারা দেখতে চায় না, তা চায় প্রকাশ্যে সবকিছুই হবে, উন্মুক্তভাবে রাজনীতি চর্চা হবে এবং যদি রাজনীতির কোনো আলোচনা করতে হয় সবার মতামতের ভিত্তিতেই একটা রূপরেখা তৈরি করা যেতে পারে। মাননীয় স্পিকার, আর যদি সংসদ মনে করে ক্যাম্পাসে কি টাইপের রাজনীতি চলবে সেটা নিয়েও সংসদে আলোচনা হতে পারে। মাননীয় স্পিকার, আমরা চাই ক্যাম্পাস শান্ত থাকুক। কোনোভাবেই আমাদের রক্তের বিনিময়ে যে ক্যাম্পাস আমরা ফিরে পেয়েছি, এই ক্যাম্পাস আমরা আর নষ্ট করতে চাই না, আর চাই না কোনো মব ক্রিয়েট করে ফ্যাসিস্ট আমলের জামানায় আমরা ফিরে যেতে। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ গড়ে উঠুক
দেশের নেতৃত্ব গড়ে উঠুক মাননীয় স্পিকার। ওই শেষে আমার এলাকার কথা বলতে হয়। আমার এলাকা মাননীয় স্পিকার অত্যন্ত গরিব এবং অসহায় একটি এলাকা। আমাদের এলাকাকে আগে বলা হতো এটা হচ্ছে খুলনার শিল্পাঞ্চল এলাকা, বাংলাদেশের একমাত্র শিল্পাঞ্চল এলাকা, যেখানে একসময় খুব জমজমাট অবস্থা ছিল, এখন মৃত্যু পরিণতিতে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের প্রধানমন্ত্রী নেই, উনি গিয়েছিলেন। আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রী দেখে এসেছেন সমস্ত সমস্যাগুলো, তার নেতৃত্বেই আমাদের মন্ত্রী পরিষদের যারা যারা আছেন তারা আন্তরিকতাভাবে চেষ্টা করলে ইনশাল্লাহ আমার এলাকার মানুষ চাকরি পাবে।